ঐতিহাসিক ৬ দফা দিবস আজ বাংলাদেশের স্বাধিকার আদায়ের লড়াইয়ের গুরুত্বপূর্ণ সূচনা দিন। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বর্ষার আগে শুরু কুড়িগ্রামের গঙ্গাধর নদীর তীব্র ভাঙন, ভিটেমাটি হারিয়েছে শতাধিক পরিবার। সিলেটে বিপদসীমার নিচে নেমে এসেছে সুরমা নদীর পানি, জলাবদ্ধ এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এবং শরীয়তপুরে 50 বছর দখলে থাকা মশরু খাল উদ্ধার, দুদিনের অভিযানে কীর্তিনাশা নদীর সাথে যোগাযোগ পুনরায় চালু। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা ২ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আবারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৬ দফা স্বাধীনতার সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ৬ দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ছয় দফা বাস্তবায়নের বঙ্গবন্ধুর যে আহ্বান, তার সঙ্গে সারা বাংলাদেশে ৭ই জুন হরতাল আহ্বান করা। এই পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল, পূর্ব বাংলাকে রক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না। ৬ দফা যদি না হতো তাহলে ৬৯-এ ৬ দফা ভিত্তিক ১১ দফা গণবিস্ফোরণ, বাংলাদেশে যে গণঅভ্যুত্থান, এ গণঅভ্যুত্থান হতো কিনা সেটাই হলো বড় কথা। এবং আজকে আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট in our history. আজ ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস। ১৯৬৬ সালের ইতিহাসের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল। দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৬ দফা নিয়ে ইলিয়াস কমলের রিপোর্ট। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি তাশকন্দ চুক্তিকে কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ৬ দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরের দিন সম্মেলনের আলোচ্য সূচিতে যাতে এটি স্থান পায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি। বঙ্গবন্ধুর এ দাবি গুরুত্ব দেয়নি আয়োজকরা, উল্টো প্রত্যাখ্যান করে। প্রতিবাদে সম্মেলনে যোগ না দিয়ে লাহোরে থেকেই ৬ দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু। প্রতিক্রিয়ায় পশ্চিম পাকিস্তানের বিভিন্ন খবরের কাগজে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী নেতা বলে চিহ্নিত করা হয়। ঢাকায় ফিরে বঙ্গবন্ধু ১৩ মার্চ ৬ দফা এবং এ ব্যাপারে দলের অন্যান্যের বিস্তারিত কর্মসূচি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে অনুমোদন করিয়ে নেন। ৬ দফা দাবির মুখে বিচলিত হয়ে পড়েন তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান। হুমকি দিয়ে বলেন, ৬ দফা নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্রের ভাষায় উত্তর দেওয়া হবে। আন্দোলনের ধারাবাহিকতায় ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন পূর্ণ দিবস হরতাল ডাকে আওয়ামী লীগ। হরতাল চলাকালীন পূর্ব বাংলায় নিরস্ত্র মানুষের উপর গুলি চালায় পুলিশ ও ইপিআর। টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে মনি মিয়া, শফিক ও শামসুল হক সহ ১১ জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় ৬৯ গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। ইলিয়াস কমল, মাই টিভি।
নওগাঁয় ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি সহ কিছু গোষ্ঠী আছে তারা চোখে ভালো কিছু দেখেন না। প্রকৃতপক্ষে গত 15 বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছে 92 থেকে 97%। সংসদে প্রায় 8 লাখ হাজার কোটি টাকার বাজেট পেশ হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের 62তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, পশুবাহী ট্রাক জোরপূর্বক যেন অন্য কোনো হাটে কেউ নিতে বাধ্য করতে পারে, অনুমোদিত হাট ব্যতীত অন্য কোনো স্থানে যাতে কেউ পশুর হাট না বসাতে পারে, কোথাও যেন কেউ অবৈধ খুঁটির ব্যবসা না করতে পারে ইত্যাদি বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রতিটি ঈদ জামাত কেন্দ্রিক পৃথক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর দামপাড়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে 2024-2025 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বার। জাতীয় সংসদে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ। এর আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে সম্মেলন কক্ষে পরিচালক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে বাজেট পর্যালোচনা করেন তিনি। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় করমুক্ত আয়সীমা না বাড়ানোয় সাধারণ মানুষের উপর চাপ বাড়বে বলে জানান তিনি। একই সঙ্গে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে বলেও জানান তিনি। জি অবশ্যই স্বাগত জানাই। আসলে এরকম এখন আমরা খুব ইনফ্লেশনারি একটি ইকোনমির মধ্যে আমরা আছি। এক্ষেত্রেও যে আমাদের গভর্নমেন্ট যেভাবে স্টেপগুলো নিয়েছে, আই বিলিভ এটা থেকে আমরা একটি সুফল কামনা করতে পারি। বাংলাদেশের বেশিরভাগ মানুষকে কিভাবে আমরা আনতে পারি, আর যাদের উপরে অলরেডি চাপটি পড়ছে, এটা এভরিওয়ান হু ইজ আ ট্যাক্স পেয়ার নোজ দিস, তাদের উপরে বারবার যদি আমরা ট্যাক্সটা বাড়াতে থাকি তাহলে কিন্তু মানুষ ট্যাক্সের থেকে বিমুখ হতে থাকবে। বর্ষার আগেই কুড়িগ্রামের গঙ্গাধর নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ইতোমধ্যে ভিটে মাটি হারিয়েছে নারায়ণপুর ইউনিয়নের বালাহাট এলাকার শতাধিক পরিবার। হুমকিতে আছে বাজার, স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ পাকা সড়ক। গেল বছর পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কিছু বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও এবার সেগুলোও ভেসে গেছে নদীতে। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বালারহাট গ্রামের অধিকাংশ বাসিন্দা একাধিকবার গঙ্গাধর নদীর ভাঙনের শিকার হয়েছেন। তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বাড়িঘর ও ফসলি জমি। এবছর আবারও ভাঙনের মুখে পড়েছে বাজার, স্কুল, মাদ্রাসা সহ নানান স্থাপনা। এই গঙ্গাধর নদী 3টা নদী ভাঙছি, আর নদী কাছারে পড়ছে, আর বাড়ি নেওয়ার মতন জায়গা নেই। পাশেই একটা মাদ্রাসা আছে, পাশেই হাট আছে, তারপর কবরস্থান আছে, মসজিদ আছে, সবগুলোই নদীগর্ভে বিলীন হতে চলছে। নদী না ভেঙে দিলে আমরা পড়াশোনা করব। বর্ষা শুরুর আগেই 2 কিলোমিটার ব্যাপী শুরু হয়েছে ভাঙন। ঘরবাড়ি, ভিটেমাটি হারিয়ে মানবত জীবনযাপন করছে নদী তীরবর্তী মানুষ। ভাঙন রোধে স্থায়ী সমাধান চান তারা। আমাদের জায়গা জমি তেমন নেই, যা কিছু ছিল সেটাও নদীর গর্ভে বিলীন হয়ে চলে গেছে। গাছগাছালি সব ভেঙে গেল, মাইশের জমিনে আসছিলাম তাও ভেঙে গেল। এই বয়সে চ্যাংরা মানুষ আমরা 8-9 ভাঙ্গা দিলাম। এখন আর জায়গা জমি নাই, জায়গায় জায়গায় নিয়ে ঘর দুয়ার কেওড়া দিয়ে থুইছি। তাই বাংলাদেশ সরকারের কাছে আমার করজোরে দাবি যে এই নদীটা একটু বেরিয়ে বানিয়ে দিলে থাকতে পারবো, তাছাড়া আমার কোথাও যাওয়ার মতো জায়গা নাই। চরাঞ্চলে ভাঙন রোধে অনুমতি বা বরাদ্দ নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এবং বুরুঙ্গামারী উপজেলায় আমাদের নদীর তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের জন্য দুধকুমার নদী ব্যবস্থাপনার শীর্ষ 2টি প্রকল্প চলমান রয়েছে। তবে চর এলাকায় কাজ করার জন্য আমাদের কোনো অনুমতি বা বরাদ্দ নেই। এই কারণে চরের ভাঙন রোধে আমরা কাজ করতে
বাস্তবায়ন করতে সম্ভব হচ্ছে না। নদী ভাঙন থেকে রক্ষায় স্থায়ী সমাধান করতে প্রকল্প গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিত মানুষের। SM হামিম, মাই টিভি। সিলেটে বিপদসীমার নিচে নেমে এসেছে সুরমা নদীর পানি। বন্যায় জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকেও লোকজন নিজেদের বাসাবাড়িতে চলে যাচ্ছেন। তবে এখনও যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তাদের রান্না করা খাবার সহ ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সিসিক। বন্যা কবলিত এলাকা পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে। নগরীর তালতলা বৈঠাখালে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করতে অভিযান চালায় সিসিক। এ সময় বৈঠাখালে স্বাভাবিক পানি প্রবাহে বাধা নির্মূল ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। 50 বছর দখলে থাকা শরীয়তপুরের মশুরা খাল উদ্ধার করল উপজেলা প্রশাসন। 2 দিন নড়িয়া উপজেলা ভোজেশ্বর ইউনিয়নের খালে এই অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা জানান, উদ্ধারের বাকিগুলোতেও অভিযান চালানো হবে। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 50 বছর পর উদ্ধার করা হয়েছে শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা খাল। পানি উন্নয়ন বোর্ডের সহযোগী হিসেবে উদ্ধার অভিযান চালায় নড়িয়া উপজেলা প্রশাসন। 2 দিনের অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধ স্থাপনা। অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে এই খালটিতে যেই অবৈধ স্থাপনাই থাকুক না কেন, সেটি আমরা আজকে একটি অংশতে আছি, পর্যায়ক্রমে আমরা সবগুলোই আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করব। মশুরা খাল উদ্ধারে স্থানীয়দের জলাবদ্ধতা নিরসন সহ আশেপাশে এলাকার কমপক্ষে 300 বিঘা জমি চাষাবাদের উপযোগী হয়ে উঠবে বলে মনে করছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। এই এলাকার এবং বাজারের পানি নিষ্কাশনের জন্য একদম একটি আমাদের সুব্যবস্থা, এছাড়া অন্য কোনো সুব্যবস্থা নেই আমাদের পানি নিষ্কাশনের। খাল উদ্ধার হলে এই জায়গা দিয়ে মনে করেন যে সচরাচর পানি যাতায়াত করলে মানুষের জন্য অনেক দুর্ভোগ থেকে লাভের পাইব। পরিবেশটা এখন অনেক ভালো হয়েছে বা সুন্দর হয়েছে। উপজেলা প্রশাসনের আমাদের ধন্যবাদ। অবৈধ স্থাপনাগুলো ভাঙা হয়েছে, যা আছে এগুলো ভাঙা হবে, জলাবদ্ধতা থাকবে না, পানি নিষ্কাশন হবে। আগে তো আমরা পানিতে ডুবছি, এখন আমাকে খাল কাটিয়ে দিচ্ছে সরকারে, আমরা এখন খুব ভালো থাকবো। নড়িয়া উপজেলায় যতগুলো খাল ডোবা সরকারি ভূমি দখলকৃত আছে পর্যায়ক্রমে তা উদ্ধার করা হবে এবং এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিপূর্ণভাবে উচ্ছেদ সহ আমরা খননে সমর্থ হব, তখন এটাই জলাবদ্ধতা থেকে মুক্ত পাবে, সাথে সাথে এটি কৃষির জন্য এই খালটি বেশ উপকার হবে। দীর্ঘদিন ধরে মশুরা খাল দখল থাকায় কৃত্তিনাশা নদীর সাথে যোগাযোগ বন্ধ ছিল। এই উদ্ধার অভিযানের মাধ্যমে তা পুনরায় চালু হলো। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। যশোরে আলী হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 1টার দিকে যশোরের নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর সমর্থক ছিলেন। এ নিয়ে ঘোড়া প্রতীকের কর্মীদের সাথে তার বিরোধের সৃষ্টি হয়। রাজনৈতিক ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। তবে পুলিশ বলছে, স্থানীয়দের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা। নির্বাচনী কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাদের উভয়ের মধ্যে জমিজমা সহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববর্তী বেশ কিছু বিরোধ ছিল, সেই বিরোধকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টতার কোনো বিষয় এখন পর্যন্ত আমরা তদন্তে পাই নাই, তবে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব। আমাদের তদন্ত অব্যাহত আছে, তদন্ত শেষে আমরা বলতে পারবো নির্বাচন সংশ্লিষ্টতার ভিতরে কোনো ইস্যু আছে কিনা। বরগুনার বেতাগীতে সড়ক দুর্ঘটনায় তোফায়েল গাজী নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার বেতাগী মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে গৌরঙ্গের স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা রাসেল নামে আরও একজন আহত হয়েছে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এবারে কুরবানির হাট।
কুরবানির ঈদকে ঘিরে এবারে পার্বতীপুরে চমক নিয়ে এসেছে রাজা। দৈহিক গঠন, খাদ্যাভ্যাস ও চলাফেরায় আভিজাত্যের ছোঁয়া থেকেই জেলার নামানুসারে তার নাম দেয়া হয় দিনাজপুরের রাজা। বিশাল দেহের অধিকারী রাজাকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। এদিকে ন্যায্য মূল্যে পেলে রাজাকে বিক্রির কথা জানিয়েছেন খামারিরা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন এস.এম. হামিম। দিনাজপুরে পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের খামারি আব্দুর রাজ্জাক রাজাসহ খামারে তার গরুর সংখ্যা ৮টি। ৪ বছর আগে এই খামারে জন্ম হয় রাজার। এরপর থেকেই পরম যত্নে নিজ সন্তানের মতো লালন পালন করে বড় করা হয় তাকে। ৬ ফুট উচ্চতা ও ৯ ফুট দৈর্ঘ্যের ফিজিয়ান জাতের দিনাজপুর রাজার ওজন প্রায় ৩৬ মণ। অন্যান্য খাবারের পাশাপাশি প্রতিদিন প্রায় ৪ বেলা ভুট্টার আটা, ভুসি, ছোলা বুট সহ ৪০ কেজি দানাদার খাবার খায় রাজা। সেই সাথে প্রতিদিন ২ বেলা গোসল করানো হয় তাকে। আমাদের এই গরুটা আমরা দীর্ঘ ৪ বছর ধরে পালন করতেছি। দিনে ২ বার থেকে ৩ বার গোসল করার লাগে, আবার ৪-৫ বার খাবার দেওয়ার লাগে। গরুটা আমরা অতি যত্ন সহকারে পালন করতেছি দেশীয় খাবার দিয়ে। এই গরুটা উত্তরবঙ্গের মতো সর্বোচ্চ বড় গরু, আনুমানিক ৩৫ মনের আশেপাশে গরুটার ওয়েট, এবং দেখার জন্য বিভিন্ন সাংবাদিক সোশ্যাল মিডিয়া এখানে আসতেছে। বিশাল দেহের অধিকারী দিনাজপুরের রাজা আগ্রহ বাড়িয়েছে স্থানীয়দের। তাই তো এক নজর দেখতে দূর দূরান্ত থেকে খামারে ভিড় করছেন অনেকে। মধ্য দুর্গাপুরে এত বড় একটা গরু হয়েছে যার ওজন বাংলা প্রায় ৩৫ মণ। এই গরু দেখার জন্য আজকে আমি আসছি। এত বড় গরু আমি আমার জীবনে দেখি নাই। এই গরুর নাম রাখা হয়েছে রাজা, দিনাজপুরের রাজা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ৪ বছর যাবৎ লালন পালন করা হয় রাজাকে। বৃহৎ কুরবানি পশু হিসেবে ১৮ লাখ টাকা রাজার দাম হাঁকা হয়েছে বলে জানান এই খামারি। দিনাজপুরের রাজা এটা উত্তরবঙ্গের মধ্যে সেরা গরু। এখন আনুমানিক এর ওজন বাংলা ৩৫ মণ, লম্বা আছে ৯ ফিট ২ ইঞ্চি, হাইট আছে ৬ ফিট, আর এর বেডটা আছে ৮ ফিট ১০ ইঞ্চি। সঠিক মূল্য পেলে এবার কুরবানিতে এটা বেচবো। এস.এম. হামিম, মাই টিভি। এবারে আমাদের কৃষি। নওগাঁয় শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার জেলা খামারবাড়ি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন প্রশাসক গোলাম মাওলা। পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এহসান ভুইয়া, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা এ.কে.এম. মঞ্জুর এ মাওলা উপস্থিত ছিলেন। মেলায় ৮টি স্টলে প্রায় শতাধিক বিভিন্ন জাতের ফল দিয়ে সাজানো হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ২০০০ নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাসের সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম. হাবিবুর রহমান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন। সিরাজগঞ্জের চৌহালিতে ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার থেকে বিরত থাকা ১৬ জন জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। শেরপুরের ঝিনাইগাতিতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫০০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গজনী অবকাশ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোর্শেদ খন্দকার ফকির ও আমির হোসেন। ঝিনাইগাতি থানা ওসি বসির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য ৭,৫০,০০০ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নাটাই উত্তর ইউনিয়নের বিল কেন্দুয়া এলাকায় এই উচ্ছেদ অভিযান চলে। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান বিল্লাল মিয়া এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহমুদুর রহমান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া আইফোন সহ নামিদামি ব্র্যান্ডের 40টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেন হালিশহর থানার ওসি কায়সার হামিদ। হারিয়ে যাওয়া ফোনের জন্য করা সাধারণ ডায়েরি সূত্রে এসব মুঠোফোন উদ্ধার করা হয়। দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা। 72 ঘন্টার মধ্যে 3 সাংবাদিকের উপর হামলাকারী ভেজাল গোখাদ্য উৎপাদক জিয়াউর রহমান জিয়াকে গ্রেপ্তার করা না হলে মহাসড়ক ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন সাংবাদিক নেতারা। পীরগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত এই মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, 72 ঘন্টা পেরিয়ে গেলেও ভেজাল গোখাদ্য উৎপাদক জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেনি পুলিশ। উদ্ধার করতে পারেনি মাইটিভির ব্যবহৃত একটি ক্যামেরা। জব্দ করা হয়নি 3টি গোডাউনের ভেজাল মালামাল। এতে সাধারণ জনমনে সন্দেহ দানা বেঁধে উঠেছে। খাদ্য তৈরির সাথে যুক্ত এবং তার নামে প্রধান আসামি অর্থাৎ এই ঘটনার সাথে যারা অমানবিক নির্যাতন করলো তাদেরকে দ্রুত যেন আইনের আওতায় নিয়ে আসা। যেহেতু আজকে কয়েকদিন হয়ে গেল প্রশাসনিক গাফিলতি করছে, আজকেও 6 জন আসামি জামিন হয়েছে। ম্যাজিস্ট্রেট বারবার বলছিল যে ক্যামেরা মোবাইল জব্দ করা হয়েছে, জব্দ তালিকা কোথায়, এখনো কেন দেওয়া হয়নি। ম্যাজিস্ট্রেট আমাকেও জিজ্ঞাসা করছিল। এখানে প্রশাসনেরও গাফিলতি আছে। যশোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে যশোরের শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক SM শাহিন। চট্টগ্রাম জেলাসহ বিভাগের 11টি জেলার 103টি উপজেলা ভূমি অফিস, সার্কেল ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসে এই ভূমি সেবা সপ্তাহ 2024 উদযাপিত হবে। আগামী 8 জুন চট্টগ্রাম MA আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জেলা প্রশাসন, চট্টগ্রাম ও সদর সার্কেলের সঙ্গে সমন্বয়পূর্বক ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াসমিন পারভিন এসব কথা বলেন। ফরিদপুরের ভাঙ্গায় আসছে 8 জুন থেকে 12 জুন পর্যন্ত 5 দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভূমি সেবা সপ্তাহ সফলভাবে পালন এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার BM কুদরত খুদার সভাপতিত্বে বিস্তারিত তুলে ধরেন সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা হয়েছে। চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রকৌশলী রফিকুল ইসলাম মামুন। প্রধান আলোচক ছিলেন সবুজ আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও মাইটিভি চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির ও অধ্যক্ষ ডক্টর সানাউল্লাহ সহ অন্যান্যরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট দিয়ে ভোলা, বরিশাল, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নৌরুট। মজু চৌধুরীর হাট থেকে মেঘনা নদী পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যের রহমতখালী চ্যানেলটি প্রতিনিয়ত নাব্য সংকটে ভোগে। এই নাব্যতা সংকটের কারণে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটের বর্তমান লঞ্চ ও ফেরি চলাচলে বিঘ্নতা নিরসনে এলাকাবাসী, যাত্রী ও নৌযান সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গতকাল দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খালেদা আক্তারের নেতৃত্বে একটি টিম নতুন ঘাট নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।
গাজীপুরের কাপাসিয়ায় তরগাঁও মাটিকাটা এলাকায় দুষ্কৃতকারীদের দ্বারা প্রতিবন্ধী পরিবারের বসতভিটা ও সীমা প্রাচীর ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ভুক্তভোগী পরিবারের বাড়ির সামনের রাস্তায় এ মানববন্ধন হয়। এ সময় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিচারের দাবি জানান। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায় বিচার পেতে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, সমাজে যারা প্রতিষ্ঠিত তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 21 পদক প্রাপ্তিতে রফিক আহমেদকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগরী সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ সিকান্দার খান। ময়মনসিংহে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলার শুরু হয়েছে। নগরীর শিল্পাচার্য জয়নুল আবদিন পার্কের বৈশাখী মঞ্চে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল হক মৃদুল, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক রাকিব উদ্দিন উপস্থিত ছিলেন। কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ফল মেলার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শাহজাহান আলী। বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের আয়োজনে ফল মেলায় আম, জাম, কাঁঠাল, পেয়ারা, খেজুর, তাল, পেঁপে, কলা, নারিকেল, লেবু ও করমচা সহ প্রায় 50 রকমের দেশীয় ফলের প্রদর্শন ও বিক্রয় করা হয়। ফল মেলার মতো এমন ব্যতিক্রম আয়োজনে মুগ্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টাঙ্গাইলে সুশাসন প্রতিষ্ঠান নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে এই মতবিনিময় সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য উপপরিচালক রকিবুল হাসান। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।